সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। ইকবাল চৌধুরী একজন ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা। ২০১৮ সালের ৭ মে রাতের খাবার শেষে সোফায় বসে টিভি দেখছিলেন। এমন সময় কলিং বেল বেজে উঠলে তার স্ত্রী দরজা খুলে দেন। এরপর সাদা পোশাকধারী ৮-৯ জনের একটি দল ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। এরপর আয়না ঘরেই তাকে কাটাতে হয় দীর্ঘ ১১টি মাস। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি তিনি, তার মুখেই শুনব তার গুম জীবনের স্মৃতি। ইকবাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ সবাইকে। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মিল্লাত হোসেন। তিনি ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে তিনিও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন অসংখ্যবার। তার মুখ থেকেও শুনব কেমন ছিল নিপীড়নের সেই সব দিনগুলো। মিল্লাত হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ইকবাল চৌধুরী ও মিল্লাত হোসেনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। ইকবাল চৌধুরীর জন্ম ১৯৫৪ সালে। ১৯৬৯ সালে এসএসসি পাশ করেন তিনি। তারপর স্বাধীনতা সংগ্রাম শুরু হলে পিছিয়ে যায় এইচএসসি পরীক্ষা। ইকবাল চৌধুরী যোগ দেন স্বাধীনতা যুদ্ধে। ১৯৭২ সালের ডিসেম্বর মাসে স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে এইচএসসি পাশ করেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান সোভিয়েত ইউনিয়নে। ১৯৮২ সালে পদার্থ বিজ্ঞানে উচ্চশিক্ষা শেষ করেন রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে। ওই বছরই দেশে ফিরে এসে কনসালটেটিভ ফার্ম খুলে শুরু করেন তার পেশাগত জীবন। তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার নবীনগর কাইতলা ইউনিয়নের গৌলি চৌধুরী বাড়ির সন্তান ইকবাল চৌধুরীর বাবা ডাক্তার আব্দুল মজিদ চৌধুরী ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। মা রাবেয়া খাতুন ছিলেন গৃহিণী। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে এখন তিনি ও তার এক বোন কেবলই জীবিত আছেন। মোহাম্মদ মিল্লাত হোসেনের জন্ম হবিগঞ্জের বাহুবল উপজেলায়। তার বাবার নাম জিতু মিয়া। মোহাম্মদ মিল্লাত হোসেন ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন মিল্লাত। ১৯ জুলাই শুক্রবার সকাল থেকেই রাজধানী জুড়ে সহিংস হয়ে ওঠে পুলিশ। বিভিন্ন স্থানে গুলি করে ছাত্র জনতার উপর। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচি বাস্তবায়ন করতে তখন রাজপথে তারা। পুলিশি বাধার মুখে পড়ে বিলম্বিত হতে থাকে সেই কর্মসূচি। অবশেষে নয়াপল্টন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে রওনা হলে বিজয়নগর কালভার্ট রোডের কাছে গুলিবিদ্ধ হন মিল্লাত। এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। ইকবাল চৌধুরী, আপনি একজন মুক্তিযোদ্ধা এবং আপনি তো রাজনীতির সাথে ওইভাবে প্রত্যক্ষভাবে জড়িত না। প্রত্যক্ষ আমি জড়িত না। আপনি হয়তো ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের কিছু অপকর্মের সমালোচনা করতেন। তো সেই কাজ করতে কি আপনাকে কেন আয়না ঘরে ১১টি মাস কাটাতে হলো? কিভাবে, কোন দিন তুলে নিয়ে গেল সেই আপনাকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে? না, আমি তো লিখতাম ফেসবুকে তৎকালীন সময়কার সমসাময়িক সমস্যা বিভিন্ন প্রসঙ্গে লেখালেখি করতাম। আর বিশেষ করে আমি একজন ভারতের হেজিমের বিরোধী, হিন্দুত্ববাদীরা বলে ওটা বিরোধী, নট অ্যান্টি ইন্ডিয়ান। ইন্ডিয়া তো ভূমি একটা, আমি ভূমি তো হইতে পারেন না, একটা হেজিমেরি হইতে পারে আমি। আর যেহেতু আমি ৭১ সনে আয়োজন ইন্ডিয়া, আমি তাদের প্ল্যান প্রোগ্রাম বুঝে আইডিয়াটা কী নেক্সট এটা আমি বুঝতে পারতাম যে ভবিষ্যতে আমাদের এই হইতে হবে। এর থেকেই তারপরে তো আমার গেল লাইফ ২০০৯, ১০, ১১, ১২ থেকেই শুরু হয়েছে আমার লেখালেখি বিভিন্ন পর্যায়ে। আস্তে 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 সব এই লেখা করতাম। তৎকালীন সময়কার ঘটনাগুলি, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, দেশের প্রতিরক্ষা নীতি, এভরিথিং, এডুকেশন, সব কিছু নিয়েই, বিশেষ করে কালচার সেকশনটা, এগুলো লেখালেখি করতাম এগুলি। এবং যথেষ্ট আমি উত্তর পাইতাম। তো ১৮ প্রথম দিকে দেখলাম যে ১৮ ডিসেম্বর ইলেকশন হবে, তখন আমরা কয়েকজন মিলে আমাদের ঠিক আছে আলোচনা করতাম যে ইলেকশনটা যেমনি হোক, ইলেকশন তো করবি গভর্নমেন্ট, আওয়ামী লীগ সব করবি এনি হাও। ১৪তে করছে বিনা ভোটে,
এটাও বিনা ভোটে করতে পারে, এটা এনিহাও যাতে বিনা ভোটে করতে না পারে বা ইলেকশন না হয়, পোস্টপোন হয়ে যায়, ওরম একটা পদ্ধতি আমরা আলাপ করতাম, কয়েকজন আলাপ করতাম বসে আর তখন এইটা নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেল। ইলেকশনটা কী বন্ধ করা যায়, বাতিল করা যায়, ইলেকশন ক্যাম্পেইন করা যায়, না হয় পাবলিকে মোটিভেট শুরু করতাম। আমরা ঘরোয়া আলাপ, মিটিং আলাপ করতাম, আর ঘরোয়া বিভিন্ন দায়িত্ব নিতে একজন এক এলাকা এইভাবে কি আলাপ করতে হবে এগুলো। আমাকে তখন না, আমি যখন গুম করে আর আগে আমাকেও একজন জানাইছে যে রাস্তা থেকে যে আপনি তো লেহালি করেন, কবে যে আপনাকে মাইরা ফেলা, আমি কি ম্যানেজ মডেল, মৃত্যু আমরা আসি আজও কালো, যেদিন আর লেখা রাখছে আমার ওই দিন এই সময় মৃত্যু হবে, যে মৃত্যু হবে এটা, কেউ চাও বা না চাও হবেই এটা। তো ওই সময় ভয় পাই না। এরকম 18 সনের 7ই মে রাত তো না 11 প্রচণ্ড গরম, ঘরে আমার লিফট নষ্ট, এসি সব নষ্ট, শুয়ে রয়েছি, টিপসে কলিং বেল, আমার ওয়াইফ দাদা খুলে দিলে বসে রয়েছে টিভি থেকে বসে আর কি, 7-8 জন লোক, ওয়েদারটার অবস্থা। আমি গেলাম কুমিল্লাতে না ঢাকা? না, ঢাকাতে। সকালে উঠছে কি ওরা, ওঠার পরে হাতে থেকে বাসার ক্যাটটা একটা ছেলে ছিল, হিন্দু ছেলে, ওর ছেলেটা আছে। এরপরে আমি আসি, বসেন, কোনো স্যার বসবো না প্লিজ, আমি 60 টাকা দিই। আমি 60 টাকা দিয়ে গেলাম, আমার মোবাইলটা নিয়ে গেলাম, মোবাইলটা চেক করলো, দেওয়ার পর মোবাইল দিয়েছে স্যার আমার। আপনি কি ঢোকার সাথে সাথে পরিচয় জিজ্ঞেস করেন? আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমরা আইন শৃঙ্খলা ভাঙের লোক। আচ্ছা, একটা কার্ড দেখালে, পকেট থেকে দেখালো, এটা আমি তখন আমার চশমাও ছিল চোখে, আবার দেখিও না ক্লিয়ার আর কি, দেখ একটা কার্ড দেখালো, এটাকে ক্যাপ পরা, চশমা লোকটার, বয়স্ক লোক মোটামুটি মিডিয়াম বয়স, আর সব সিভিল ড্রেসে দাঁড়িয়েছে। পরে আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি মোবাইল দিলাম, 4টা করার পরে স্যার আমাদের যাইতে হবে, আমাদের গাড়ি আছে, আপনার নিয়ে যাবো অফিসে, তো তথ্য আমার দিতে, আমি তথ্য চান বসেন, না আসে, বসবো না। ইন্দি আমার ওয়াইফ দাঁড়ানো ছিল, ওয়াইফকে বলতেছে যে ওনা আলাপ করছে, ওটা উনি তো বয়স্ক মানুষ, একজন বলতেছে, তো আর বলতেছে যে কেপলা বয়স্ক এডুকেটেড পার্সন, চুল তো এমনি ফাঁকছে না, জ্ঞানই ফাঁকছে, বলতেছে আর কি ধীরে ধীরে। আমি গেলাম, দেখলাম যে না, আমি যদি না যাই, বাসায় 2 জন, ওদের চেহারা যে ভাবটা যেরকম, ওরা আমাকে নিবি। এছাড়া আমি তো এরা তো ঘটনা শুনতেই আসি, আজকে অমুক ধরে নিয়েছি, অমুকে তুলে নিয়েছি, জোরকে নিয়েছি, এই ঘটনা হয়তো আমাকে ওরকম করবে। আমি চিন্তা যে আমার নামে তো একটা জিডি এন্ট্রিও নাই বাংলাদেশে, কোনো অভিযোগ নাই, কোনো সরকার আমল নাই, এই সৎ সাহত আমি ওরা যে নিবে, যেহেতু আমাকে জোর করে আমাকে নিবে ওরা, যেহেতু উপরে কিন্তু উঠছে, তার নিঃশুদ্ধ লোক আছে, এই হিসেবে আমি বাড়ি গেলাম। বাড়ি গেছে একটা গাড়ি গিয়া দিয়ে, একটা গাড়ি, সাদা গাড়ি দাঁড়ানো, কালো গালাস, পিছনে একটা গাড়ি দাঁড়াইছে, একটা এর পিছনে কালো একটা গাড়ি আছে, ছোটো একটা গাড়ি, পাড়ো গাড়ির মতো, উপরে গোল একটা সাইকেল। পরে বুঝতে পারছি জ্যামার মেশিন, এটা মোবাইল ট্র্যাকার মেশিন আর কি, টাইটো করে এটা। তা আমি গাড়িতে উঠছি, পরেই সাথে সাথে দিই আমার হাত হ্যান্ড আটকে দিল, চোখ বন্ধ করলো, আটকে দিল, পকেটে মোবাইল নিয়ে গেল, কোনো কথা নেই, চলতেছে। আমি আমার জোরে দিকে লাভ না। আপনি তখন কথা বলেননি তাদের? কথা বলছি, আমি এগুলি কি লাগাতে হবে, তখন বললে একজন বলতে, আঙ্কেল এটা আমাদের নিয়ম লাগাতে হয়, এটা ছেলে বলছে পিছনে পিছনে, আমার বামে একজন, সামনে একজন, আর চশমা বসে সামনের দিকে বসে, আর পিছনে আছে 2জনকে 3 ছিল আর কি। তো আঙ্কেলটা, আঙ্কেল বলতো, আঙ্কেল এটা লাগাতে না, পরে খুলে দেবো। আচ্ছা, পিছনটা বলো এটা কি। এবার আমি গাড়িটা মনে হয় 20-30-35 মিনিট হবে মোহাম্মদপুর থেকে। হ্যাঁ, মোহাম্মদপুর যাওয়ার 100 মিটার পাইছি, বামে যায়, আমি গাড়ি খেয়াল গেছে কোন দিকে যায়, আসাদ গেট দিয়ে বারোইয়া, বামের দিকে মুন্নিয়া, প্রাইম মিনিস্টার বাসার এই রোড দিয়ে বারোইয়া ঘুরিয়া, ফের আবার বামে গেল, তখন বলছি এটা তো জাহাঙ্গীর গেটই দিয়ে, অথবা যাচ্ছে মহাখালী দিকে। এরপরে ঢুকে গিয়ে আর ধরতে পারতেছি না কোথায় গেছি, এটা ডাইনে বা কোন দেখা, ডাইনে বা ঘুরতেছে গাড়িটা, হঠাৎ ডাইন বা ঘুরে, হঠাৎ বাম দিকে মুড়ে নিয়ে হঠাৎ একটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। পরে আমার বার করলো, বার করে চোখটা সেরা ধরে দিয়ে নিল। তারপর ধরলো আপনি একটা সিঁড়ি, পাটা উপর দেন, একটা সিঁড়ি আছে একটা, বলতেছে না সেটা, সিঁড়ি দেওয়া 3টা সিঁড়ি পারিলাম, 3 সিঁড়ি একটা কলাসফিল গেট খুললো, একটা খোলা পরে ভিতরে নিয়ে আমার বসাইলো, বসে আমার নাম লেখলো, প্রেশারটা মাপলো, প্রেশার ভয় পেয়ে গেলাম যে প্রেশার মাপ দেখে ব্যাপার কি, আমার তো রোগ সুখ নাই, কোনো প্রেশার টেশার কিছুই নাই, ঢাবি কিছু নাই, প্রেশার মাপে কেন, ভয় পেয়ে গেলাম। পরে কিছু নিয়ে যাও, একটা ঘরে গেলাম, ছোটোখাটো ঘর, একটা বিছানা আছে, বসানো আছে, একটা পানি বোতল আছে, লুঙ্গি দিছে, এখানে একটা গিটার দেওয়া, নিচে একটা গিটার দেওয়ার মধ্যে ফাড়া পুরানো লুঙ্গি, একটা টি শার্ট দিছে। আমার গায়ে কিন্তু ভালো কাপড় ছিল, আমার কাপড় শুনে গেছে, নিয়ে আমার এগুলো দিল, দেওয়ার পরে আমি আপনাকে তখন কি চোখ খুলে দিয়েছে? চোখ খুলছে, ভিতরে না রুম চোখ খুলে দিচ্ছে, হ্যান্ডকাপ খুলে ফেলেছে। তো পরে আমি বসে রয়েছি, চিন্তা করলাম, আনছে আমাকে তথ্য টানতে, রাত্রেবেলা আনছে, তো আচ্ছা ড্রেস তো খোলার প্রয়োজন নাই বলতেছে, আমি সেটা খুললো কেন, কিন্তু বললাম না। পরে আর 2জন আসে, আমি খাওয়া দাওয়া, আমি না খাওয়া দাওয়া করেছি, একদম কোথায় 12টা 12টা, খিদেও নাই,
না পানি বোতল আছে আমার, আমি পানি থাকলে দিয়ে পানি আসতে আপনি দেখেন কর্নারে, ঠিক আছে, শুয়ে দিয়েছি আমি। পরের দিন খুব ভোরে আবার পিছন দিক দিয়ে একটা আজানের শব্দ শুনলাম, মনে দিন এই ওয়াল আর এই এই ডিফারেন্সটা খুব কাছাকাছি। আজান দিচ্ছে, পরে নামাজ পড়লাম ঘরেই, দেখাই দিল আমি পশ্চিমবঙ্গী, এদিক দেখাই দিল, নামাজ পড়ে আমি শুয়ে দিয়েছি। চিন্তা আছে ব্যাপারটা কি। কিছুক্ষণ পরে একটা লোক আসে নাচা দিয়ে গেছে, চলে যায়, এবং দরজা হচ্ছে কি লোহার গরাদ, কাঠের দরজা, একটা ছিদ্র আছে, উপরে লাইট জ্বলছে, 24 লাইট জ্বলছে, রুমটা ছোটো, আর চলতেছে একটা অ্যাডজাস্ট ফ্যান। এই কন্টেস্ট ডাইনে বায়ে সামনে কী আছে আমি জানি না কিছু, একদম আবদ্ধ একটা ঘরের ভিতরে, একটা মানে একটা কবরস্থান মতো আর কি, ঘরে কিছু নাই, দিন নেই, নিয়ে চোখ বাঁধে, হালকা বাঁধে আর একটু দেওয়া যায়, তখন দিয়ে বড় বড় এরকম অ্যাডজাস্ট ফ্যান একটা কর্নারে এক সাইডে। আমি রুমের থেকে হয়তো 1-2টা রুম পরে আর কি। তারপরে নাস্তা দিয়ে গেল, নাস্তা খাইলাম, 11টা 11:30 হবে দিনে আনুমানিক। দুজন লোক আসলো, আমার চোখগুলি মানে আবার সে বাঁধলো এবার স্ট্রং করে, গরু যেমন হাল দেওয়াটা ঘোড়া যেমন চোখ বন্ধ করে না, ঠিক এরকম চোখা দিয়ে 2টা একটা কাপড় 2টা দিয়ে আটকে দিয়ে, এটা যন্ত্রের মধ্যে দিয়ে আটকায়নি, গিরে ধরে সেটা টাইট করে সেটা বেলটা মতোটা আটকা দিয়েছে। আমার রুমে নিয়ে এলো, ডাইন বা ঘুরে একটা রুমে একটা চেয়ার নিয়ে বসে। তখন আসলো, একটা টেবিল একটা আছে, ট্যাপ পাইলাম যে টেবিলে কি রাখছে সামথিং, কাগজ তো রাখছে 2-3টা চেয়ারে টান পাইলাম যে 2-3জন লোক আসছে, বসছে, আর কয়েকজন 2-3জন বসছে, আর একজন বসে আমি এদিক, আর এদিক একজন আছে। আর যারা আমাকে আনছে সাথে করে, ওরা হয়তো একজন ছিল, পিছন দিয়ে সে ছিলাম টেপে দিচ্ছে লোক, জানাচ্ছে কি যারা ছিল অন্যরা, ওরা কোনো কথা নাই, নো সাউন্ড। উনি বলছে কি ইকবাল সাহেব কেমন আছেন, বলছি ভালো। আচ্ছা আপনি তো বয়স কত এখন? আমি বললাম না আই এম 64+। 54 আমার জন্ম, না ও 2018, 64+। তো ওদের কাছে সব আছে, আপনি 16 SSC জি, 720 ইন্টারমিডিয়েট, 720 ইন্টারমিডিয়েট হয়েছে, 72 হয়েছে আর কি, জি। বিদেশে পড়াশোনা করছেন, জি। কোথাও পড়ছেন? রাশিয়াতে, মস্কো ইউনিভার্সিটিতে। আচ্ছা আপনি তো ফিট নাম্বারটা এসে বলা পরে না, এত নাম্বার সব বলা বলি, বলা পরে আরে ব্রাহ্মণবাড়িয়া কেন যান? যাই তো আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোর্টে আপনার কাছে কি? কোর্টে মামলা আছে, কিসের মামলা? ফৌজদারি মামলা? জি না, দেওয়ানি মামলা। ও আচ্ছা। তারপর আপনি পুলিশ হেডকোয়ার্টারে যান, পুলিশ ক্লাবে যান, গলফ ক্লাবে যান, বুঝলেন? আমি কি শুনেন, আমার তো সার্কেলে সব ইন সার্কেল, ফ্রম রিক্সাওয়ালা টু মিনিস্টার, অল সার্কেল আমার লোক আছে, রিক্সা ড্রাইভার টু মিনিস্টার, অল লোক আছে। আপনি বলছেন তো কোনো সাংবাদিক আছে? মাত্র সাংবাদিক আছে, এখন নাই, মায়ের কাছে কিছু ছিল, টিচার বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভরিথিং আমার আছে, পুলিশ বললেন, আর্মি, সবই আমার লোক আছে। দাওয়াতে কারো মেয়ের বিয়ে, কারো ছেলে বিয়ে, কোনো ভাগ্নিবারের মেয়ের জন্মদিন, দাদা যাই আমি, পুলিশ ক্লাবে যাই, পুলিশ অফিসাররা দাওয়াত দেয়, আর্মি অফিসার দাওয়াত যাই, যেগুলো আমি দাওয়াত যাবো না কেন? আমি আমার কিছু বলেন। এটা আপনি ইয়াকে চিনেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে চিনেন? চিনি, ওনার সাথে আমরা ধরো আমি কিন্তু উনি যাই বাসায়, উনাবারই কুমিল্লা, আমারই কুমিল্লা, মিরপুর যাই, আড্ডা মাড্ডায় চাটা খাই। আপনার তো রাষ্ট্রবিরোধী কোনো মিটিং করেন, দুবেলা যে আমি আর হাসিনুর রহমান থাকে, আরও ওনার ওয়াইফ থাকে, মেয়ে থাকে, 2-3টা, 2-1-2 মেয়ে থাকে, 3 মেয়ে, ওনার 2 মেয়ে থাকে, কী আলাপ করবো? 1 ঘন্টা কী আলাপ আসলে আলাপ করবো? আমি ঘন্টা থাকি, যাই 1 কাপ চা খেয়ে কথাবার্তা বলি, দমাল আলাপ প্রত্যেক নিচে বসে ওপেনলি, তারপরে খাওয়া দাওয়া করে আমি কথা নিয়ে চলে আসি, 1-2-2.5 ঘন্টা বিষয়। এর মধ্যে রাষ্ট্রবিদ্যা আপনার 2জন তো রাষ্ট্রবিদ্যা আলাপ হয় না, রাষ্ট্রবিদ্যা আলাপ করতে মিনিমাম একটা গ্রুপ অফ পেবলস লাগে। এরপর কি মানে আপনার শারীরিক নির্যাতন? এরপরে ওদিনে সাজিয়ে নিজে করে নাই, এইবার কথা বলার পরে প্রথম ঠিক আছে আজকে নিয়ে যাও ওনাকে, আমি আলাপ করার পরে এইসব তারা নোট করছে, করার পরে ঠিক আছে মানে বেশি 25-30 মিনিট আমাকে রুমে নিয়ে যাওয়া হয়, রুমে নিয়ে গেলাম, তারপর গুছুচুকের খাওয়া দাওয়া করে আবার 2 দিন পরে, 2 দিন কি 3 দিন হবে, আবার এই রুমে। তখন প্রথম যে যিনি ছিলেন ইন্টারভিউ করার, উনি না, অন্য একজন আইসে মোটামুটি তোরাকে আমি আপনি করে বলবো না তুই করে বলবো, অবাক গেলাম। আমি আপনার দিয়েছি, আপনার গলা কণ্ঠস্বর মনে হচ্ছে আপনি বয়স আমার চেয়ে অর্ধেক হবেন, আই এম নাও 64 ইয়ার্স। আমি জানি না আপনি বয়স, গলা কণ্ঠস্বর বোঝা যায়, আমি ওই বুঝি, যেহেতু আমি সাইন্স ব্যাংকের স্টুডেন্ট বুঝতে পারি আমি, আর বয়স অর্ধেক থেকে হয়তো একটু বেশি হবে বা কম হইতে, কম হবে না তো বেশি হতে পারে। আমার বয়স 64, আপনার হতো না 40-42 হতে পারে, বেশি হবে না। আচ্ছা তখন বলছো তুমি করে, আচ্ছা পাখোয়াজ মানুষ, শখের বিরুদ্ধে লাগছো, প্রধানমন্ত্রী হাসিনা উড়ে ফেলে দিবা, মুক্তিযুদ্ধ করছো তোমরা, দেশের স্বাধীনতা ডাক দিছে শেখ মুজিবুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কি মিথ্যা? আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সংগঠক,
আর মুক্তিযোদ্ধার স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছে মেজর জিয়াউর রহমান। অ্যাট দ্য টাইম আই ওয়াজ ইন কুমিল্লা, আই সব ইন্টার ফাইনাল স্টুডেন্ট, আমার নিজ কানে আমার শোনা। এবং 7ই মার্চে ভাষণ যে হয়েছে 71 সনে ঢাকাতে, ওই মিটিংয়ে আমরা আসছিলাম কুমিল্লার থেকে, ছাত্র আসলাম তো ট্রেনিং বিনা টিকিট, আই ফুটছে ঢাকা শহরে, আমার বোন থাকতো ঢাকাতে, বড় বোন। তো 7ই ভাষণ আমরা 11:30-12টার সময় মাঠে গিয়ে বসছি আমরা। বঙ্গবন্ধু আসছে 3:55 দিকে, উনি ভাষণ শুনলাম, সব মানুষ মিছিল টিছিল করতেছে গুলি। লাস্ট কী বলছে? আমি লাস্টে উনি বলছে জয় বাংলা জয় পাকিস্তান। আমি নিজ কানে শোনা, রেডিও পাকিস্তানে পাবেন এই রেকর্ডটা, বা তৎকালীন যে পিটিভি, এখন যেটা বিটিভি, ও দ্বারাকে বুঝতে পাওয়া যাবে যদি নষ্ট না করে, আছে এটা, অনেকে জানে। ইভেন ডক্টর ওয়াজেদের লেখা বিয়ে আছে এটা। তারপরে শেখ হাসিনা তখন থাকতো বকবাজ, উনি লেখা নেই, ডক্টর ওয়াজেদ সাহেব বই লেখা আছে এটা। তারপরে তাজউদ্দিন আহমেদ সাহেব, উনি মেয়র, তারপরে কি আপনাকে এরপর এসব করার পরে তখন তুই বেশি জানস, টান দেবলে ঠাস ঠাস করা পারি, লাঠি দিয়ে হেড মোট লাঠি পায়, হ্যাঁ এইখানে দিয়ে বাঁধিছে আর কি, বাঁধিছে। তারপরে হঠাৎ দেখতেছেন দিলে পাঁচটা বাঁধিছে, এত বেশি জ্ঞান তোমার। আমি তো এডুকেটেড পারসন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি সব পড়তে আমাকে পড়ি আমরা, মানুষের জানা আগ্রহ সব কিছুই। আর দেশ সম্পর্কে আমি বলবো না, জানবো না কেন। এবার তো তুই ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে আমি না, ইন্ডিয়ার হেজমেনের বিরুদ্ধে আমি। ইন্ডিয়াকে আমি মনে করি আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। হি ইজ নট প্রভু মাই, সিনি আমার মাস্টার না, ফ্রেন্ড এবং নেবার কান্ট্রি। ইন্ডিয়ার সাথে যেমন সম্পর্ক পাকিস্তানের, যেমন সম্পর্ক নেপালের, যেমন শ্রীলঙ্কার, ঠিক সেম সম্পর্ক আমাদের অন্যরকম। ওই দিন কি পেটানোর পরে আর কোনো কিছু জিজ্ঞাসা করেন না? পিটানোর পরে একটু দুইটা প্রশ্ন আর কি, বেশি বুঝতে গেছ আজকে আর দিয়ে দেবেন, নেক্সট টাইম কিন্তু এটা 1 ডিগ্রি আছে। এইভাবে কতদিন চললো? এইভাবে আমার এরপর আরও 3টা হয়েছে আপনার এই ইন্টারভিউ, টোটাল হয়েছে কি 4th ইন্টারভিউ দিন এই যে প্লাস দেন ওটা উঠাই ফেলেছে, চিপা দিয়ে আমার টান দিচ্ছি না, উঠে ফেলেছে, ওটারে নকটা উঠে গেছে, উঠে গেল, উঠে গেছে। আমি চিৎকার দিয়েছি দূরে। এরপরে রুমে গেছি, পরে এসে আসা এটা দিল। তো মস্ক একজন আছে, যারা তো এমএডিসি লোক তোরা, তো বলছিল আপনি কাজ করেন। আমি তো গাটা কাঁপতেছে, আমার একটু ব্যথা করতেছে, তো ঘাটা কাঁপতেছে ভয়। আমাকে এটা তো কমই করছে না, আঙুলটা কাটছে না, তো এটা নোট উঠে ফেলছে ওটারে। তো আমি এসে তুলাইন, ওরা তুলাইন না দিচ্ছে, ডেট লাইন দিচ্ছে, সব চাই দিচ্ছে। আনার পরে আমি কাজ করেন, একটা 1 টাইম গেছে না, এগুলো দিচ্ছে, একটা কাজ করলাম। আমি কাজ করেন, আমাকে যদি নিমান্দল পাউডার আর H+ ওর না পায় এক্সট্রা মেটার ট্যাবলেট দেন, পেন্টিপিল ডাক্তার সব দিতে পারে। পরে ওষুধ দিচ্ছে আমাকে ওরা, বক্সের জন্য আর কি, ফুলে গেছে আঙুলটা, এই নোট উঠে ফেলেছে। এমন মতো এখন উঠান দিচ্ছে, এত বছর আসতে উঠছে না, মানে এখনো নখটা স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হয় না এটা। এবং মরা নেই, মরে গেছে না, এটা উঠালছে, এটা উত্তরটা আসে, একটা মরে যায়, আবার আসে, এই বাইতে বাইতে এমনি আসছে আর কি, এত বছরে। আচ্ছা, শোনাল আমি ডাক্তার দেখে, ডাক্তার বলছে আপনার এটা অরিজিনাল নখ হবে না, আর হবে না। নার্ভ নষ্ট গেছে না, চিপা দিচ্ছে তো, চিপা নার্ভ নষ্ট গেছে, তো বেরোবে এতটুকুই, কিন্তু দেখবো উঠতে সেটা আবার থাকবে না, আবার এই জিনিসটা এই যে কালো হয়ে যায়, কালো হয়েছে না, মরে যাবে। আপনার কাছ থেকে শুনবো আবারও, ঠিক বলবে। আমরা একটু মিল্লাত হোসেনের কাছ থেকে শুনে আসি। মিল্লাত হোসেন, আপনি তো ঢাকা কলেজে রাজনীতি করতেন, এখন সাবেক হয়েছেন? না, আছি বর্তমানে, এখনো আছেন, রাজনীতি করছেন। 24-এর গণ অভ্যুত্থানে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, একেবারে বুকের এপাশ থেকে লেগে অন্য পাশে বেরিয়ে গেছেন, সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, আজকে আমাদের স্টুডিওতে আছেন। ঘটনাটি কি ছিল ওই দিনের ঘটনা, 19 জুলাই 2024? জুলাই আন্দোলনের প্রথম থেকে আমরা সক্রিয় ছিলাম এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছি। 19শে জুলাই যেভাবে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, 19শে জুলাই রোজ শুক্রবার ছিল, জুমার নামাজের পরে আমাদের একটি প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে। তো আমরা প্রেস ক্লাবের প্রোগ্রামের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। বের হওয়ার পরে প্রেস ক্লাবে তার আগেই আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনী অবস্থান করে আমরা প্রেস ক্লাবের ভিতরে দিকে যেতে পারি নাই, আমাদেরকে বাধা দিয়েছে। আমরা তখন অবস্থান নিয়েছিলাম পল্টন কালভার্ট রোডের দিকে। তো পল্টন কালভার্ট রোডের থেকে আমরা বারবার চেষ্টা করেছি প্রেস ক্লাবের দিকে যেতে। আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই সে জায়গায় অবস্থান করেছিল এবং ছাত্রদলের অবস্থানটা সে জায়গায় ছিল যে আমরা প্রেস ক্লাবে যাব আমাদের প্রোগ্রামে। প্রতিমধ্যে পুলিশ আমাদেরকে বাধা দেয়, যে আমাদেরকে বারবার মানে প্রেস ক্লাবে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আমাদেরকে গুলি করে, আমাদেরকে লক্ষ্য করে গুলি করে। আমরা কিছুটা ফিরে আসি, আবার যাওয়ার চেষ্টা করি। এভাবে পুলিশের সাথে আমরা পুলিশকে এড়িয়ে বারবার যাওয়ার চেষ্টা প্রাককালে আমরা 2টার সময় জায়গায় অবস্থান করি। আমি
প্রায় এক দেড় ঘন্টা আমরা চেষ্টা করি আমরা প্রেস ক্লাবের দিকে যাওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের কেন্দ্র কর্মসূচিটা প্রেস ক্লাবে সেদিন ছিল। তো যাওয়ার সময় মানে প্রায় 3টার দিকে আমার পাশে আমাদের অনেক সহযোদ্ধা ছিল। কালভার্ট রোডে? জি, কালভার্ট রোডে। আমার ডান পাশে একজন ব্যক্তি ছিল, উনি হচ্ছে যুবদলের কর্মী, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার। তো উনি আমার ডান পাশে হঠাৎ পুলিশ, মানে আমরা অবস্থান করে পুলিশ হঠাৎ দেখি ওনার গায়ে মাথার মধ্যে বুলেট লাগছে, উনি স্পটে ডেড হয়ে যায় আমার পাশে। এরপর আমার বাম পাশে ছাত্রদলের সেক্রেটারি ছিলেন, এর পাশে আরেকজন ছিল, উনিও গুলিবিদ্ধ হয়েছে। আমি কিছু বোঝার আগেই আমার এই যে বুকের বাম পাশে দিয়ে গুলি লেগে একদম পিছন দিয়ে চলে যায়, তখন আমার হাতটি একদম নিস্তেজ হয়ে যায়, আমার হাতটি একদম পড়ে যায়। বাম হাত? হ্যাঁ, বাম হাত। ডান হাত দিয়ে বাম হাত ধরার চেষ্টা করি, কারণ আমার হাতটা একদম আমার নিয়ন্ত্রণের বাইরে। প্রতিমধ্যে আমার পিছন থেকে আমাদের যারা ছিল উপস্থিত, যারা ছিল, তারা একজন আমাকে ধরে ফেলার সাথে আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এই জায়গার থেকে আমাকে ইসলামী ব্যাংক হাসপাতালে, কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। নেওয়া যাওয়ার পরে ডাক্তার আমার অবস্থান দেখে, এবং যারা এই জায়গায় উপস্থিত ছিল কালভার্ট রোডে, তারা অনেকে ভেবেছিল হয়তো আমার গুলিটা বুকে লেগেছিল। তো সবাই ভেবেছিল হয়তো বা আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না, আমার এত রক্তক্ষরণ হয়েছিল এবং আমার অবস্থা এতটা ক্রিটিক্যাল ছিল। হাসপাতাল আমার প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেয় রক্ত বন্ধ করার জন্য, কিন্তু ওনারা পারে নাই। আমাদের বলো যে আপনি দ্রুত ঢাকা মেডিকেলের দিকে আপনি যান, না হয়তো বা আপনাকে কী করেন। আমার তখন সেন্স ছিল না, যারা আমার সাথে নিয়ে গেছিল আমাকে হাসপাতালে, তারা আমাকে বলছিল ঢাকা মেডিকেলের দিকে অ্যাম্বুলেন্স যুগে রওনা হয়। প্রতিমধ্যে আবার পুলিশি বাধা, আপনার কাকরাইল মোড়ে পুলিশ আমাদেরকে যেতে দেয় নাই ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্সটা আমার ফিরিয়ে দেয়, অ্যাম্বুলেন্সটা ফিরিয়ে আবার ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে আমাকে নিয়ে আবার শান্তিনগর একটি প্রাইভেট হাসপাতাল রয়েছে, অরোরা স্পেশালাইজড হাসপাতাল, সে জায়গায় আমাকে ভর্তি করা হয়। প্রাথমিক একটি ট্রিটমেন্ট দেওয়া, আমার রক্তক্ষরণ বন্ধ করা হয়। আমাকে তখন সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়। নেওয়ার পরে প্রায় সন্ধ্যা 7টার দিকে আমার সেন্স আসে। তার ভিতরে আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। যারা আমার পাশে ছিল তাদের মধ্যে থেকে আমি শুনেছি। তো 7টার দিকে আমার সেন্স আসার পরে আমি বুঝতে পারি যে আমার মানে আমি তো কিছুটা সুস্থ বোধ করছি, যে আমার অপারেশন হয়েছে, কিন্তু পরিপূর্ণ মানে এটা প্রাথমিক একটি ট্রিটমেন্ট ছিল। যাদের সাথে আমরা পলিটিক্স করি এবং যারা আমার ভাই ব্রাদার সহ অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ফ্যামিলির লোকজন ছিল, কেউ আসতে দেওয়া হয় নাই হাসপাতালে। আইসিইউতে আমি একাই ছিলাম। আমার সাথে এক ছোট ভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মেহেদির নাম, ও আমার পাশে ছিল, এবং ঢাকা কলেজের এক বড় ভাই রাহাত, উনি আমার ভর্তি করে ওনাকেও বের করে দেয়। মেহেদি নামে এক ছোট ভাই ছিল আমার পাশে। আমার কোনো ফ্যামিলির মানুষকেও হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না। তখনও আপনার পরিবারের কেউ এই খবরটি জানছে, কিন্তু ফ্যামিলি, আমার বাড়ি তো হবিগঞ্জ, ফ্যামিলি মানুষ এই জায়গায় আসতে তো সময় লাগে, মানে ওরকম পরিবেশ ছিল না ওই সময়। পরিবেশ ছিল না। যারা হাসপাতালে আসছে তাদেরকে অনেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাকে দেখতে আসছে এরকম অনেক লোক গ্রেপ্তার হয়েছে সেদিন হাসপাতাল থেকে। জি, হাসপাতাল থেকে। ডিবি এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর রেড দিয়েছে। 23শে জুলাই পর্যন্ত এই হাসপাতালে অবস্থান করি। তো আমার পরিপূর্ণ ট্রিটমেন্ট হয় নাই। আমার একটি অপারেশন, যে আমাকে শুধু রক্ত বন্ধ করার জন্য অপারেশনটা করেছিল। তো আমাকে বলেছিল যে আপনার হাতের যে অবস্থা, আপনার সর্বোচ্চ 70% পর্যন্ত রিকভারি হতে পারে, তারপরও উন্নত চিকিৎসার প্রয়োজন। এই অবস্থায় আমরা, আপনাকে মাংস চলে গিয়েছিল একদম আড্ডি একদম গোড় হয়ে গেছে এই দিকটা। এখনো তো হ্যাঁ, এখনো অনেক কত আছে, অনেকখানি ফাঁকা। জি। তারপরে আমাকে বলল যে আপনি আরো সপ্তাহখানেক আমাদের এই জায়গায় থাকতে হবে, এবং আমরা তখন আমাদের দলীয় যারা ডাক্তার, আপনার হাতের মধ্যে এখনো কি? হ্যাঁ, প্লেট লাগানো, স্টিলের প্লেট লাগানো। জি, স্টিলের। 23 তারিখে হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ রাত 9টার দিকে এসে আমাদের বলল যে আপনারা দ্রুত বের হয়ে যেতে হবে, আমাদের এই জায়গায় আমাদের উপর থেকে চাপ আছে, পুলিশ প্রশাসন, ডিবি সম্ভবত এখনই রেড দিবে আমাদের হাসপাতালে। এই জায়গায় জুলাই আন্দোলনে আহত হয়েছে এরকম কাউকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি কিনা, এ বিষয়ে তারা আমাদেরকে খোঁজখবর নিচ্ছে। আমরা আপনাদের ভালোর জন্য বলছি। আমার পাশে আরও জুলাই আন্দোলনে অনেকে আহত ছিল এই হাসপাতালে। তো আপনারা দ্রুত সময়ের ভিত্তিতে বের হয়ে যান, নাহলে আমরাও বিপদে পড়বো, আপনারাও বিপদে পড়বেন। তখন আমি আমার ফ্যামিলিতে যোগাযোগ করি। ফ্যামিলি তো তখন কারফিউ অবস্থা, ঢাকাতে কেউ আসতেই পারে না, এবং ঢাকাতে যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা ছিল বা তাদের সাথে যোগাযোগ করি। তারপরে আমার এক আত্মীয়র বাসা হাজারিবাগ,
রাত তখন প্রায় 9:30টার সময় ওরা আমাদেরকে নোটিশ দিল। আমরা প্রায় আধা ঘন্টার ভিতরে সব কিছু করে 10টার দিকে একটি সিএনজি যুগে আমি আমার এক আত্মীয়র বাসা হাজারীবাগে সে রাতে অবস্থান করি। আমার এক ছোটো ভাই সহযোগিতা নিয়ে সে আমাকে নিয়ে যায়। তারপরে সেই রাত্রে আমি এই বাসায় আত্মীয়র বাসায় থাকার পরে পরের দিন আবার আমাকে ধানমন্ডি বিআরবি হাসপাতালের পাশে একটি হাসপাতাল, ধানমন্ডি জেনারেল হাসপাতাল, এ জায়গায় আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাই, ওনার মাধ্যমে পিজি হাসপাতালের এক অর্থোপেডিক্স, ওনার নাম হচ্ছে ডাক্তার আশরাফুল আলম, ওনার তত্ত্বাবধানে আমি ভর্তি হই আবার আমার হাসপাতালে। ওই হাসপাতালে আমি ভর্তি হওয়ার পরে সবচেয়ে বড় বিষয় যে আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কী হয়েছেন। তো আমাকে ডাক্তার যিনি আমাদের উনি বলছেন যে আপনি যে গুলিবিদ্ধ হয়েছেন এটা কোনোভাবেই বলবেন না, জন্য আপনি বলবেন যে আপনি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। তো এই জায়গায় আমাকে আরটিএ লেখে রোড অ্যাক্সিডেন্টের রোগী হিসাবে আমাকে ভর্তি করা হয়, আমার পরিচয় গোপন করে। ডাক্তার রফিক ভাই বিষয়টা ওনার বলতে হয়। উনি আমাকে ভর্তি করার পরে একটু পরে ওনাকে ডিবি গ্রেপ্তার করে। মানে তখন আমার চিকিৎসাটা আরেকটা অনিশ্চয়তার মধ্যে আমি পড়ি, যে উনি আমাকে তার আগ পর্যন্ত দেখাশোনা করছে বা ভর্তি চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, এবং যে হাসপাতালে নিয়ে গেছে এই হাসপাতালে ওনার তত্ত্বাবধানে নিয়ে গেছি, তারপর ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই। 29শে জুলাই পর্যন্ত আমি সেই হাসপাতালে ছিলাম এবং আমার অপারেশন 29শে জুলাই হয়। এখন কি অবস্থা আপনার? এখন আমার প্রত্যেক দিনই আমি থেরাপির মধ্যে আছি। মানে আপনি কি হাতে কি শক্তি পান? না, হাতে আমার পালস কাজ করে, কিন্তু হাত দিয়ে আমি কাজ করতে পারি না বা হাত উপরে তুলতে পারি না, বা হাতে প্রচুর ব্যথা করে। হ্যাঁ, প্রচুর ব্যথা করে। আমি হাজারো শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন বেঁচে যাই। এখন কোথায় ট্রিটমেন্ট চলছে? পিজি হাসপাতালে। আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু ইকবাল চৌধুরীর কাছ থেকে শুনে আসি তার আয়নাঘরের গল্প। ইকবাল চৌধুরী নখটি উঠিয়ে ফেললো, এরপরে মনে করেন আপনার আরো নির্যাতন নিপীড়ন চলল। শুধু কি নখ তোলা না আরো কোনো? না, আরো নির্বাচন ইলেকট্রিক্যাল কানের মধ্যে ক্লিপ লাগাইতো, ক্লিপ লাগা দিয়া কাঁপতো। তো ভাগ্য ভালো তোমার সেকেন্ড ডিগ্রি দিতেছি, থার্ড ডিগ্রি তোমার পাওয়া যাবে না। তো থার্ড ডিগ্রি তো জানি না, পরে শুনছি আশাপর শুনছি যে থার্ড ডিগ্রি মানে একটা মৃত্যু। আচ্ছা, তিনি সে মারছে। আমার একটা মনে আছে, আমার যখন থাকতাম, আমার তো 1 মাসে ওই ছোটো রুম থাকতাম, ছোটোগুলি একটা খাট থাকতো ছোটো। এরপর হঠাৎ কিন্তু দুবেলা প্রায় তো রোজা আরম্ভ হয়ে গেছে। এই রোজা আগে কিন্তু 4টা হয়ে গেছে ইন্টারোগেশন, 4 হয়ে গেছে ইন্টারোগেশন, 2 দিন 3 গ্যাপ দিয়ে আর কি। তারপরে রোজা 2 দিন পর হঠাৎ দিনে 11টার সময় আমার দেবী হচ্ছে বিস্তারে দুজন আসে, ঘুরাইতেছে। ওঠেন দুটা আমার চোখটা বাঁধতো, আমি হ্যান্ডকাপ লাগাইলো, কিন্তু হ্যান্ডকাপটা লক করলো না। আমি ধরে লক করে ধরে অনেক ডাইন বা ঘুরে নিয়ে একটা বড় রুম দিল, প্রায় 70-80 ফুট উঁচা, অনেক উঁচা রুম, একটা বেশ বড় রুম। ওয়াল অনেক কিছু লেখা আছে, এই সেম একই বিস্তারিত দিল, আর কাপড় চোপড় যেটা আছে এগুলো ছিল। আসে পরে এইখানে থাকতে হলো বাকি আমার 11 মাস। মানে ওটা ছিল, আমরা বলতাম ওটা রিমান্ড সেল। ওখান থেকে রিমান্ডে আমাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করতো, কিন্তু আবার এত রিমান্ড শেষ, তাদের উদ্দেশ্য যেটা সেটা শেষ, এখন আমার কাছে আটকে না। তো আমি ওখান থেকে আনার আগে তখন বলে যে প্রথম দিন যিনি আসছিলেন উনি বললো যে ইকবাল সাহেব, তো অনেক কথা জানলাম, তো দেখেন আমার একটির তো এখন আপনি নাই, যদি আমার একটি বুক থাকতেন আমি আপনাকে বাসা পৌঁছে দিতাম। আমার একটি তো না, এটা সব উচ্চ মহল থেকে আমরা যখন নির্দেশিত হবে কর্তৃপক্ষ, তখন আপনাকে বাসা পৌঁছে দেবে, এতদিন থাকেন। আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফ্যামিলি, আপনাদের পরিবার আমাদের নজরে আছে। এইটা বলে এই পাশে আমি ছিল, থাকেন, আপনার যা যা প্রয়োজন লাগে, এখানে সোয়া বাজার আছে, ওরা আজ খুঁজখবর ওদেরকে বলবেন। ওই পরে দিয়ে আমার রুম নিয়ে আসলো, আমি দিন থাকতে না, ওই চেঞ্জ করলো আর কি, মানে স্থায়ী। এইখানে থাকতেছে 11 মাস। এই 11 মাসে আপনাকে কোনো আর টর্চার করে না? টর্চার করে নাই, একদিনের জন্য একদিন নাই, বের করেনি না, বের করে নাই। এই ঘর থাকতাম, গোসল সময় নিয়ে যেত। পরিবারের কথা তো মনে পড়তো, তখন মনে পড়তো, আমি কাঁদতাম না। আচ্ছা, হাতে ডিউটি করতো, আমি তো ঘুম ধরতো না। ঘুম না তো কারণ হচ্ছে কি, একলো মশা, ছাড় পোকা ঘরটার ভিতরে। কয়েল চালে ওই দরজা কাছে একটা কয়েল ধরে দিয়ে রাখতো, ফাঁকি দিতে, দরজা বন্ধ, সেই বড় বড় কাঠের দরজা, বড় বড় লোহার শিক দিয়ে রাখতো, উপজল তোর লাইট, আর একই বিল্ডিং সেম টাইপে একজন বিরাট একটা তলা দিয়ে রাখতো, এগুলো হয়তো তা মশা নাকি। মাঝে মাঝে প্রায়ই হেভি সাউন্ড হতো, একটা মারাত্মক হেভি ইন্ডাস্ট্রিয়াল একজন ফ্রেঞ্জিতে হয়, বড় সাউন্ড হয়, শুনতাম তো কারো কান্নাকারে শুনতাম আর কি। হয়তো অন্য কাকুর মুখে টর্চার করা হচ্ছে, যাতে সাউন্ডটা বাইরে না যায় বা আমরা না শুনি, বা ভিতর থেকে কোনো সাউন্ড বাইরে না যায়, বাইরে থেকে না শুনে, ওই জন্য সাউন্ডগুলি দিয়ে একদম পুরো বিল্ডিং, তখন আমার কান ঝালা হয়েছে আমাদের। আমি এখন তো কানে কম শুনি, ওইসব পানিটা।
আর ইলেকট্রিক শক তো আমাকে দিছেই, কানে দিছে, টিপ দিছে কেন। আর বেতন চার্জ তো কমন, গেলেই বাড়ি। যেদিন ছাড়ে দিল জানি তো, আগের দিন রাত্রেবেলা আমাকে নিয়ে গেল 7-10 টাকার হবে আর কি। তখন চিন্তা করলাম রাত্রে বা তো কোন দিন নিয়ে না, আচ্ছা দিব কেন, আমি তো দোয়া পড়া শুরু করছি, আর তো করছি বিভিন্ন কোন আছে 16-18 অনেক কিছু জানি তো, আমি পড়ছি, অত নিয়ে আমাকে বাইরে ফেলতে আজকে। তখন যাওয়ার সময় যারা নিয়ে যায় এছাড়া প্রায় ডিউটি করতো না, আমি রাত্রেবেলা নেবে নিতে হবে এখানকার। আমি কি বুঝতে পারছি আজকে তো আমার শেষ ভাই, যদি আমি আপনাদের বলি যে মাইরে ফেলা দেয়, আমার ডেড বডিটা বাসার কাছে ফেলে দিয়ে, ডেড বডিটা বাসার সামনে ফেলে দিয়ে আসেন, বাসার সামনে, হ্যাঁ, অথবা কোনো হসপিটাল দিয়ে এসেন। তো ছেলে দূরে ছিল, তোর চোখ তো বান্ধার নাই, কিচ্ছু বলো ওরা, ওরা আমাদের ওরাও কোনো বুঝতে পারে চোখ বাঁধেনি না। তুমি তখন ইয়ে করতেছে তো, আমি লুঙ্গিরা ইয়েটা পড়তেছি আর কথা বলতেছি আর কিটা, গায়ে তোটা ইয়ে ছিল, ওই গেঞ্জি ছিল, মাটা শার্টটা তো শার্ট টাকা দেন, শার্ট ছিল ওটা, তো ওইটা পড়ছি। যেহেতু যাতে হবে আমি বলছি আমাকে তো মাইতে ফেলা, তা কাজ করেন ভাই, আল্লাহ আপনার তার কাছে হাজির বলি। আমার ছেলেটা ছোটো, মেয়েটা তো বড়, কিন্তু বিয়ে গেছে তো, বাচ্চা কাছে 2টা আছে, নাতিনা 2টা আছে, ছেলেটাকে আমার ওয়াইফ অসুস্থ, কেউ তো নাই, যদি আমাকে আমার ফেলাই দেয়, আমার ডেড বইটা হয়তো আমার বাসা কাছ ফিরে আসবেন। ওদিকে সবাই আমাকে চিনে, এলাকা বিশেষ করে মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি সবাই আমাকে চিনে। আজ না হাসপাতাল মোড় দিয়ে রাখছে, তখন হসপিটাল করতে ব্যবস্থা করে, অথবা আনজন অভিযোগ দিতে পারেন, ওরা আবার ব্যবস্থা করে জানাইবে। ওরা এই কথাগুলো আপনি বলছেন? বলছে বলে কিন্তু আমি কাঁদতেছি, ওরা আমার তাকে, ওরা কিন্তু বুঝতে পারে, ওরা অর্ডার করছে নিয়ে আসো, তারা নিয়ে যেতেছে আমাকে, ওরা জানে না ঘটনাটা কি। গিয়ে বসলাম, পরে ওই যে প্রথম দিন আসলে মনে আসবে, কয়েক স্যার কেমন আছেন, আপনি তো বাথরুম ভরে গেছিলেন, কমর কী অবস্থা, আমি করছি এরকম চিকিৎসা আছে, তারপর আপনার পেটের সমস্যা কেমন, রোগসু খবর নিল আর কি। আমি বাথরুম করেছিলাম আপনার, এইসব বলার পরে তখন আমাকে শুনেন, আমরা আপনাকে বাসায় পৌঁছে দেব, সেটা আজ হইতে পারে, কাল হইতে পারে, 7 দিন 10 দিন পর হইতে পারে, আপনি যাবেন, কাউকে কিছু বলতে হবেন না। বাইরে যদি আমি কথা বলে আউট করেন, কোথায় ছিলেন, কেমন ছিলেন, কি হচ্ছে, কি খাইছেন, কীভাবে কি হয়েছে না হয়েছে, এইসব কথা প্রকাশ হয়, যদি আপনি এখানে আনা হয়, আবার আনে, আপনি পাবেন না কেউ, এই দুই আপনার আওয়াজ যাবেন, আপনাকে প্রকাশই করবেন এটা। তখন যে দুটা ছেলে নিয়ে গেছিল, ওরা আপনার ছোটো খুলে দিচ্ছে, তো দিচ্ছে আঙ্কেল আমাদের দোয়া করেন, ওটা তো জানতো ঘটনা শুনতে কথা শুনতে গেলো। আচ্ছা, এরপর দিন রাত্রেবেলা তো বলছো তো আজকে নাহলে কালকে স্বাধীন হতে পারে, তো পরের দিন তখন রাত্রেবেলা 7:30 অন্য লোক আসো 2 জন, ওদের চেহারা দেখে কি ভয়ঙ্কর লাগে বুঝিনি। এর আগে এসে বললো তো আঙ্কেল চা খাবেন, আমি কি রাত্রেবেলা চা খাইতাম, কালকে বললো আমার বাসায় পৌঁছে দিব, ওরা বসে চা খাইতাম। ঘটনা বুঝতে পারছি নাকি চা খাওয়াইনি, আমার যে মরার আগে খাওয়ানটা খাওয়াই দেয়, জেলখানা যে ফাঁসিল কী খাবেন কয় নাকি এরম খাওয়াই দিব, ওইটা চা দিল, চা বানিয়েছি অলরেডি, 2 চা খাইতে পরে দিছি, চা দিচ্ছে একটা, বিস্কুট খান, বিস্কুট দিল কি এনার্জি প্লাস, চা খেলাম, পানি খেলাম, তারপর আমার এগুলো আমি একটা প্রস্তাব করে আসি, তো আমাকে বাথরুম নিয়ে গেল, ওয়াশকে নিয়ে প্রস্তাব করে আসবে, সেই মেজ সব লাগাই দিয়ে সেটা উঠাই নিয়ে গায়ে তুলো, আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, গাড়ি তো চলতেছে বলতেছে না। পরে একটা জায়গায় সাউন্ড শুনে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, ডাইন দিকে মানুষের আওয়াজ শুনতেছি, রিক্সা হর্ন শুনতেছি, মানুষের কথা বলে শুনতেছি, একসাথে ছেলে গালালি করতেছে, ও শুনতে আসি। গাড়িটাও সে বেশ চললো, একটা উপরে উঠলো, উঠার পরে আমি উঠতেছে যে কোথায়, কোনো নদী পাড়া নেই কি নাকি নিয়ে ফেলা দিবে মানে, আর আমি তো দোয়াতে ফুটতেছি, ও জায়গা উঠতেছে, এটা ও জায়গা ওইটাই বাম দিকে একটা গাড়িটা মুন নিছে, মুন নিয়ে এসে হঠাৎ দাঁড়াইছে, এসে ওই সময় থেকে ঠাসকে আমার থেকে হানি খুলে ফেলে দিল, দরজাটা খুলেছে, একজন লাইনম্যান দরজা খুলে দিল, আমার সামনে বাম ছিল, দরজা খুলে দিলে, লামে গেলাম, টান দিয়ে খুলে সেটা আবার এর আগে বলছে যে এইখানে লামাইতে আসি, সামনে গিয়ে লামবেন, গিয়ে দেখবেন বাম দিক দেবেন, আপনার বাসা দেখা যায়, একটু আগে গেলেই 10 মিনিট হাঁটলে আপনার বাসা পাবেন। এটা চোখ বন্ধ করে নিচে চাকা থেকে নাম্বার 1 থেকে 100 পর্যন্ত দোকান থাকেন। এরপরে আমার লামাইতে এসে ঠাসে গাড়িটা লাগাই যাই, সোজা আজ গেছে, গাড়ির নাম্বারও আমি আর দেখতাম, চশম ছিল দেখতে পারলাম না, গেছে গাড়ি। এরপরে হাতটার সামনে দিকে, হাতটার থেকে চিনতে পারছি না, কারণ আমি তো 1 বছর কথা, এটা এই জায়গাতে এইসব বিল্ডিং আর দেখি নাই, নতুন তো বিল্ডিং করতেছে, কোথায় নাই, ব্যাক করলাম। পরে এক জায়গাতে নিচে এটা রাস্তা নামছে, একটা লাইন দিয়ে 4 দম, আমি যেটা কোথায় আছে না, ওটা শিয়া মসজিদ গেছে, এটা তখন বুঝতে পারছি আমার ডিস্টেশন ঠিকই আছে। লামলাম, আবার বাম হাঁটতে ওই দূরে বাস দেখা যায়, কোন রুটিটা জানিও তো না, বলতে পারতেছি না। গিয়া তখন দেখি একটা ইম্পেরিয়াল কলেজ, তখন বুঝতে পারছি যে রাস্তা ঠিক আছে। সামনে গিয়ে পারলাম ওই যে আমার ছেলে জিম আছে, একটা জিম লেখা, উঠলাম 6 তলা বাসায়, নোট সাউন্ড, চিন্তা করতেছি নাকি আমার তো বিল্ডিং রেডি গেছে, এটা নাকি ওখানে চলে গেছে।
তো এখন কোথায় যাবো আমি চিন্তা করতেছি আর কি, কোথায় যাবো, কাউকে বাসার তো মনেও নাই, চিনিও না, কারো ফোন নাম্বারও নেই আমার কাছে। একটা ফোন নাম্বার আমি জানি, সে তো বামনবাড়ি থাকে, তার ফোনটা করতে ফোন করবো আমি। এরপর নিচে লামসিপুরে ক্যাটায় জিজ্ঞাসা কোথায় যান, কাকে চান, আমি মানে আপনার তো তখন দাড়ি চুল বড় হয়ে না, দাড়ি চুল নাই, আমি সে পরিচিত, আমাকে প্রথম দাড়িও ছিল না। আচ্ছা আচ্ছা। সেই পরিচিতটা তো ক্যাটাকার আপনাকে চিনতে পারেনি? ক্যাটার না, ওই ক্যাটাকার নাই, আগেটা নাই, চেঞ্জ গেছে। কাকে চান, আমি কি মাদিরা, আমি মাদির ফাদার। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল তারা কই, আমাকে তার তো মাদিবের তো নাই, তার আছে কি বাসা, চলে গেছে গা, আছে তো, কত মাদির কল তো বললাম আর কি, মাদির ফোন নাম্বার না আছে জানেন, মোমিন বের কল দিই, মানে আমি যে বাসাতে অপোজিট ছেলেটাকে মোমিন কল দিই, বলছে কোন আছে তো, মাদিবের আম্মা আছে তো, তা আমি উঠলাম, উঠ দিয়ে আমার দরজা খুলতে আমার দাঁড় হয়েছে, ঢুকছি পরেই তাড়াতাড়ি গেছে, আমার সবাই সাথে সাথে ছেলে ফোন করবে, ফোন করছে বলে ফোন এসে, হ্যাঁ ছিলেবেলা কাব্বু তুমি আমার দেশ নিয়ে আসি, ওটা নিয়ে আসতে আর কি, আসে পরে 12 উঠছে, এরপরে খাইলাম। কত তারিখে ছিল এটা হলো আপনার 25 এপ্রিল 2019, 10 দিন কমারিয়া বসছি আর কি, 21 প্রায়। তো এই ছিল আপনার এই ঘটনাটা। আপনি কি এই অভিযোগটি ট্রাইব্যুনালে করেছেন? জি, অলরেডি আমি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি, মামলা দায়ের তদন্ত হয়ে গেছে, এখন জাস্ট মানে চার্জশিট দেওয়ার পালা। মিল্লাত হোসেন, এছাড়াও আরও তো নির্যাতন আছে, অনেকবার গ্রেপ্তার হয়েছিলেন, পুলিশি নির্যাতনের মুখে পড়েছিলেন, ছোট করে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমরা তো আসলে একটি ফেসিস্টের আমলে আমাদের কি হয়েছে, আমরা গণতান্ত্রিক সকল আন্দোলনের সামনে থেকে কাজ করেছি। গণতান্ত্রিক আন্দোলন কতবার আপনি কারাবরণ করতে হয়েছে? দুইবার কারাবরণ করেছি। পুলিশের নির্যাতন কেমন ছিল? 23 সালের অক্টোবরের দিকে তো ডিবি হঠাৎ আমাদের সাদা পোশাকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সারা রাত আমাদের নিয়ে ঘুরছে। সকালবেলা আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, একটা আবদ্ধ রুমে আমাকে রাখা হয়। শারীরিক নির্যাতন করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবি আমাদেরকে টর্চার করেছে, সারা রাত মানসিকভাবে টর্চার করেছে, এবং নিয়ে ডিবির যে কি ছিল সে জায়গায় গিয়ে আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। জি জি। এই সব ঘটনার তো আসলে বিচার হওয়া উচিত মিল্লাত, তাই না? আপনি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আপনি কি মামলা করেছেন এই ঘটনায়? না, মামলা করি নাই এখনো, কারণ আপনি তো মরে যেতে পারতেন। জি জি। মামলা করলেন না কেন? অনেকদিন অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, সময় অনেক চলে গেছে, আর এই জন্য আসলে কি হয় তো আপনি কি ন্যায় বিচার চান না? আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ মিল্লাত হোসেন আপনাকে, ধন্যবাদ ইকবাল চৌধুরী আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। কেবল সরকারের সমালোচনার কারণেই হাসিনার গুম বাহিনী গুম করেছিল একজন প্রবীণ নাগরিককে। এই দেশ লাল সবুজের পতাকার পেছনে যার রয়েছে বিরচিত ভূমিকা, অথচ ফ্যাসিস্ট হাসিনা সেই বীর মুক্তিযোদ্ধাকেও ছাড়েনি। বিরোধী মত দমনের অংশ হিসেবে তাঁকেও গুম করে রেখেছিল আয়নাঘরে। এদিকে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের যোদ্ধা মোহাম্মদ মিল্লাত হোসেনকেও হামলা মামলায় জর্জরিত হতে হয়েছে কেবল বিরোধী রাজনীতি করবার কারণে। মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী ও মিল্লাত হোসেনের উপরে চালানো আওয়ামী নিপীড়ন আমাদের অশ্রুসিক্ত করে, প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই রাষ্ট্র ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিকে। আমাদের প্রত্যাশা নিপীড়িত এই দুজনের ন্যায় বিচার পাবেন তারা। 24 পরবর্তী বাংলাদেশে শাস্তির মুখোমুখি হোক সকল নিপীড়ক। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।